Cool. Okay, fellas, assalamu alaikum. So, chapter 5, part 2. Haji hocche? Take us. Part 2 te I think we did up to this part. So we'll start from this one, okay? So we'll be talking about types of cases. Okay. Court kachari case কতটুকু জানি আমরা ডেফিনেটলি আমরা এখানে ল পড়তে আসি নাই রাইট বাট স্টিল as a citizen of Bangladesh, there are certain things that you must know. এবং এইখানে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তোমার জানতে হবে যে কোনটা আসলে কোন কোর্টে যায়, কোন ধরনের মামলা আছে, কারণ অনেক ডিফারেন্ট সেক্টর আছে। যেমন থিঙ্ক অ্যাবাউট ইউ গাইজ আর টেক্সটাইল ফোকস, রাইট? বাট উই অলসো হ্যাভ সিএসসি, রাইট? উই অলসো হ্যাভ ইলেকট্রিক্যাল। ডেফিনেটলি সব তো আমরা একসাথে করাবো না, রাইট? সো সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে না? ঠিক সেমভাবে কেসেসের বেলায়ও সব আলাদা আলাদা ভাগ করা আছে। কোনগুলা সিভিল কেসেস, কোনগুলা ক্রিমিনাল কেসেস, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট ইট, ওকে? এবং দেন দের ইজ এ স্পেশাল কোর্ট অ্যাজ ওয়েল, সেটাও কোনটা ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট আইডিয়া। সো আমরা মানে উইল স্টার্ট উইথ দ্য সিভিল কেসেস। সিভিল কেসেস কোনগুলা? সিভিল কেসেস হচ্ছে গিয়ে বেসিক্যালি যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ক্রিমিনাল কোর্টে যায় না, যেগুলাতে হয়তো বা ইট ডাজ নট এন্ড আপ লাইক অ্যাজ অ্যান অ্যারেস্ট বা সামথিং, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে সিভিল কোর্টের মামলা, ঠিক আছে? যেমন সিভিল কেসেস হতে পারে প্রপার্টি নিয়ে অনেক সময় ডিসপিউট হয়, প্রবলেমস হয় না প্রপার্টি নিয়ে, ল্যান্ড নিয়ে ডিসপিউট, ওনারশিপ নিয়ে ডিসপিউট, ল্যান্ডের বাউন্ডারি একজন বলতেছে আমি 2 হাত বেশি পাবো, আরেকজন বলছে আরে না আমি আরও 4 হাত বেশি পাবো, ঠিক আছে? এরপরে পৈতৃক সম্পত্তি অ্যান্ড অল দ্যাট স্টাফ, ওখানে একটা ডিসপিউট। ফ্যামিলিতে অনেক সময় এটা নিয়ে ডিসপিউট হয়। এরপরে কি বলে যে হয়তো বা জয়েন্টলি একটা জায়গা আছে, ল্যান্ড আছে, সেটা নিয়ে ডিসপিউট, ইউনো। এই প্রবলেমসগুলোর জন্য দিজ আর বেসিকলি প্রপার্টি ডিসপিউটস। এগুলো হচ্ছে সিভিল কোর্টে যায়। ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলির যেই ইস্যুসগুলো হয় অনেক সময়, যেমন ডিভোর্স, চাইল্ড কাস্টাডি, গার্ডিয়ানশিপ, মেইনটেনেন্স, অ্যালুমনাই অ্যান্ড মানে এই সব যেই ম্যাটার্সগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ফ্যামিলি ম্যাটার। ফ্যামিলি ম্যাটারগুলো সিভিল কোর্টে যায়, ক্রিমিনাল কোর্টে যায় না ইউজুয়ালি, ওকে? এগুলো সিভিল কোর্টে এটার বিচার হয়। কন্ট্রাকচুয়াল ডিসপিউট, যেমন কোনো একটা কন্ট্রাক্ট হয়েছে, বিজনেস ডিল হয় না অনেক সময়, বাট সামহাও কোনো একটা ঝামেলা হয়েছে, এটাও কিন্তু একটা সিভিল মামলা। সো সিভিল কেস হিসাবে এটাকে আমরা কনসিডার করি। এরপরে হচ্ছে গিয়ে টর্ট ক্লেমস। আচ্ছা, টর্ট ক্লেমস কোনগুলা? যেটা ধরো ফর এক্সাম্পল কোনো না কোনো কারণে, থিঙ্ক অ্যাবাউট হসপিটাল, ওকে? হসপিটালে কোনো না কোনো গাফিলতির কারণে কোনো একটা রোগীর কিছু একটা হয়ে গেল, বা এরকম হতে পারে না, এসি বার্স্ট হয়ে গেছে, বা মানে এরকম সার্টেন জিনিস হয়েছে যে মানুষের লাইফ চলে গেছে বা মানুষের ক্ষতি হয়েছে, ঠিক আছে? এগুলা কিন্তু ক্রিমিনাল মামলা না। যেমন কিছুদিন আগে আমরা মনে হয় দেখলাম কোনো একটা হসপিটালের এসি বার্স্ট করে অনেকে মারা গিয়েছে, আদ্দিন হসপিটাল, আচ্ছা আমরা ভিডিওতে নাম না বলি, ঠিক আছে না? সো মানে যে কোনো একটা হসপিটালে এরকম একটা হয়েছে। সো এই জিনিসটা কোথায় যাবে? এটা তো ক্রিমিনাল মামলা না, ওরা তো আর হয়তো বা ইচ্ছা করে নাই যে আমি ইচ্ছা করে এসি বার্স্ট করে দিই, রাইট? সো এটা সিভিল কোর্টেই যায়। সো এরকম সার্টেন জিনিসগুলা হচ্ছে সিভিল কোর্টে যাবে। কমার্শিয়াল কেসেস, অনেক সময় কর্পোরেট ডিসপিউট হয়, ওকে? কর্পোরেট অফিসের মধ্যে বিভিন্ন ধরনের ডিসপিউট হয় প্রপার্টি নিয়ে, মানে যেমন অনেক সময় ওই যে ব্যাংকের কাছে হয়তো বা লোন থাকে বা কোনো একটা ব্যাংকের সাথে একটা হয় নাই, মানে এটা নিয়ে একটা ডিসপিউট। সো এটা হচ্ছে গিয়ে এটাও সিভিল কোর্টেই যায় আলটিমেটলি। এমপ্লয়মেন্ট ডিসপিউট, যেমন ধরো তুমি চাকরি করতেছো, তুমি জানো তোমাকে রংফুলি বের করে দিছে, তুমি কী করবা? বাসায় চলে যাবা? বাসায় যাবা না? কই যাবা? মামলা করবো, সাবাস। আচ্ছা, মামলা করব। সো এইটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট ডিসপিউটের মধ্যে পড়ছে, বা সেই কথার কথা তোমার সাথে কন্ট্রাক্ট হচ্ছে গিয়ে তোমাকে বেতন দিবে এক্স অ্যামাউন্ট, তোমাকে X-2 দিতেছে,
একটু কমায় দিতেছে, বাট তোমার সাথে একটা কন্ট্রাক্ট আছে। সো এটা হচ্ছে গিয়ে ওয়েজ ডিসপিউট। সো এগুলা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্টের ডিসপিউটের মধ্যে পড়ে এবং এগুলো সব সিভিল কোর্টেই যায়। ডাজ দ্যাট মেক সেন্স? সো দিজ আর অল সিভিল কেসেস। নাও মুভিং অন টু দ্য ক্রিমিনাল কেসেস। আচ্ছা, এগুলো আমি আসলে কেন পড়াচ্ছি তোমাদেরকে? ডেফিনেটলি তোমাদের জানতে হবে যে কোনগুলা সিভিল হবে, কোনগুলা ক্রিমিনাল হবে। যেমন একটা কোয়েশ্চেন বলি, পরীক্ষার একটা কোয়েশ্চেন, যেমন সে কথার কথা আমি অনেকগুলো লিস্ট দিয়ে দিলাম যে এই 10টা সিনারিও, এই 10টা সিনারিওর মধ্যে কোনটা কোন ধরনের কেস সেটাকে ডিফারেন্সিয়েট করো, কোনটা সিভিল কেস, কোনটা ক্রিমিনাল কেস, ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট। ঠিক আছে, এমন কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আর নাও মুভিং অন টু দ্য ক্রিমিনাল কেসেস, যেমন জেনারেল রেজিস্ট্রার, দিস ইজ কল্ড দ্য জেনারেল, মানে জিআর কেস বলা হয় অনেক সময়, ইটস কল্ড জেনারেল রেজিস্ট্রার। এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এটা হয়তো বা পুলিশের কাছে ফাইল হতে পারে, অথবা এটা কোর্টে গিয়েও ফাইল হতে পারে ইনিশিয়ালি। ঠিক আছে, দুটোর একটা যেটাই করুক না কেন হতে পারে। এটা এন্ড আপ করে হচ্ছে গিয়ে একটা তদন্ত হবে, তদন্ত হবার পরে এটা হয়তো বা একটা এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসাবে যদি এটাকে আবার সেট করে দেওয়া হয়, হ্যাঁ, তখন একটা অ্যারেস্ট ওয়ারেন্ট চলে আসে। সো এটা আলটিমেটলি কোথায় যায়? এটা ক্রিমিনাল কোর্টে যায় বা ক্রিমিনাল কেস হিসাবে এটাকে আমরা কনসিডার করি। সো জিআর কেসেস আর ক্রিমিনাল কেসেস। দেন কামস আওয়ার সিআর কেসেস। সিআর কেসেস আর কমপ্লেইন্ট রেজিস্ট্রার। এগুলো হচ্ছে ক্রিমিনালি, বিকজ এখানে ডিরেক্টলি যেটা করা হয় সেটা হচ্ছে কি কোর্টে গিয়ে এটা নিয়ে মামলা করা হয়। সো দিজ আর ক্রিমিনাল রেজিস্ট্রার, সরি কমপ্লেইন্ট রেজিস্ট্রার, ডিরেক্টলি কোর্টে গিয়ে মামলা করা হয় অ্যান্ড দেন কোর্ট আবার পুলিশকে বলে যান গো ফর ইট, ইউনো। সো ইট ইজ আ ক্রিমিনাল কেস। নন এফআইআর অথবা নন জিআর কেস, ওয়েল এগুলা যেটা হয় যে এটা ক্রিমিনাল কোর্ট মানে কেস হিসাবেই কনসিডার করা হয়। ম্যাজিস্ট্রেট এটাকে ইউজুয়ালি পুলিশকে বলে দেয় যে গো এটা নিয়ে ইনভেস্টিগেট করো, এটা নিয়ে তদন্ত করে বের করো, ফাইন্ড আউট লাইক হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। যদি ইফ ইউ সি সামথিং অ্যাকচুয়ালি হ্যাপেন, ইফ ইউ ক্যান ফাইন্ড সাম এভিডেন্স, দেন কাম ব্যাক টু মি, দেন আই উইল ইস্যু অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট। ঠিক আছে, সো দিস ইজ কল্ড আ নন এফআইআর অর আ নন জিআর কেস। আচ্ছা, আনন্যাচারাল ডেথ, ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড দেন সামওয়ান ডাইড, এটা কী মামলা? ক্রিমিনাল কেসে এটা কনসিডার করা হবে। যেমন ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট, আল্লাহ মাফ করুক, কারোর সাথে এমন না হোক, কেউ এমন না করুক, সামওয়ান কমিটিং সুইসাইডাল ডেথ, এটা কিন্তু একটা ক্রিমিনাল কেস, এটা কিন্তু আলটিমেটলি ক্রিমিনাল কেস হিসাবেই কনসিডার করা হয়। আনন্যাচারাল ডেথ কেসেসগুলো এভাবেই হয়, বা কোনো একটা এরকম সার্টেন কোনো একটা সার্কামস্টেন্স হয়েছে অ্যান্ড কোনো এভিডেন্স নাই, কিছু নাই, বাট সামওয়ান হ্যাজ প্যাসড অ্যাওয়ে। সো সেই ক্ষেত্রে একটা মানে যদি সাসপিশন থাকে ওটাকে আমরা ক্রিমিনাল কেস হিসাবেই কনসিডার করা হয়। ওকে, স্পেসিফিক আরও কিছু ক্রাইমস আছে, যেমন থিঙ্ক অ্যাবাউট homicide, theft, fraud, drug offenses. Drug offenses is actually a criminal offense in Bangladesh. Domestic violence, corruption, these are all criminal cases. Okay, এগুলো সবগুলাই criminal, sorry guys, my bad. ক্রিমিনাল অফেন্স হিসাবেই এগুলাকে কনসিডার করা হয়। সো এইখানে যে লিস্টটা দেখতে পাচ্ছ, দিজ আর অল ক্রিমিনাল কেসেস। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড একটু হলেও যে সিভিল কোনগুলো আর ক্রিমিনাল কোনগুলো? মানে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া। মোস্ট লাইকলি আসবে, কী যে আসবে আমি নিজেও জানি না, যাই হোক। Moving on, there is another type which basically jurisdiction. Okay, so basically আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, এবং এখানে অনেক ধরনের কোর্ট আছে। There are certain writs that we can do. ওকে, কোন কোর্টে কোন মামলাটা যাবে সেটা নিয়ে আমরা এর পরেই আসতেছি, বাট দেয়ার আর সার্টেন রিটস। আমরা অনেক সময় দেখি না যে অমুক
উকিল রিট জারি করেছে অমুক দলের উপরে, অমুক সরকারের উপরে, শুনি না এগুলার টিভিতে? সো এগুলো হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে যেমন একটা হচ্ছে গিয়ে হ্যাবেস কর্পাসে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যদি কারো ইললিগালি ইমপ্রিজনমেন্ট হয়, অ্যাজ ইন লাইক কারো সাজা হয়ে গেছে বাট আসলে সে এটা করে নাই, তো বা কাউকে জেলে দিয়ে দিছে বাট সে আসলে দোষী না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই টার্মটা আমরা ইউজ করি, ওকে। এবং এই টার্মটা ইউজ করে যেটা হয় সেটা হচ্ছে কি এটাকে চ্যালেঞ্জ করে যে ওয়েল সে তো এটা করে নাই, সো কোর্টকে আবার সেটা স্পেশাল কোর্টে চলে যায় যে সেই জিনিসটা করে নাই, এটাকে আবার দেখা হোক, ওকে। সো এরকম যখনই মানে কোনো সিচুয়েশন হয়, সো উই গো ফর হ্যাবেস কর্পাস। দেন উই হ্যাভ ম্যান্ডেমাসে যেটা হয় কোনো একটা পাবলিক অফিসিয়ালকে মানে সে যদি তার ডিউটি ঠিকমতো পালন না করে বা কোনো একটা ডিসপিউট যদি হয়, ঠিক আছে, তখন তাকে আর কি এই জুরিসডিকশনের মধ্যে ফেলা হয়, ওকে। যদি স্পেশালি সরকারি চাকরি যারা করে, পাবলিক বডি যারা, সো তাদের ডিউটিটা যাতে ঠিকমতো করতে পারে সেটার জন্য কিন্তু আদেশ করা হয়। প্রহিবিশন আই থিঙ্ক ইউ প্রবলি হ্যাভ অ্যান আইডিয়া যে বেসিক্যালি এখানে কি বলবো এটাকে লোয়ার কোর্টে আর কি এটা যায়, এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে প্রহিবিশনে আমরা যেটা করি সেটা হচ্ছে মানে একটা লোয়ার কোর্টে মানে ওদের যে অথরিটি আছে সেটাকে চ্যালেঞ্জ করা যে আপনি এটা কীভাবে করলেন। দিজ আর অল স্পেশাল কোর্টস, সো তাদেরকে প্রহিবিট করা হয়। সার্টিউরারিতে বেসিক্যালি যদি কোনো আনলফুল ডিসিশন মেক করা হয় কোর্ট থেকে, কোনো ট্রাইব্যুনাল থেকে, সেটাকে চ্যালেঞ্জ করা, মানে দিস আর বেসিক্যালি এগুলো সবগুলো আমরা চ্যালেঞ্জ করতেছি। দিস আর অল স্পেশাল জুরিসডিকশনস। কোয়ারেন্টোতে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যদি কোনো পাবলিক অফিসকে যদি হোল্ড করা হয় সেটাকে চ্যালেঞ্জ করা হয়, মানে কোনো পাবলিক কী বলবো এটাকে মানে পার্সনকে বা কোনো পাবলিক অফিসকে যদি মানে তারা যদি কোনো মানে ভুল করে থাকে তাদেরকে চ্যালেঞ্জ করা, বা তারাও আবার রিটার্ন চ্যালেঞ্জ করতে পারবে যে না এরকম আমরা করি নাই। সো দ্যাট ইজ ওয়েন উই ডু কোয়ারেন্টো। অ্যান্ড দেন উই হ্যাভ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিল, ওকে। ইটস বেসিক্যালি একটা স্পেসিফিক টাইপ অফ রিট, ওই যেটা বললাম যে আমরা যে বিভিন্ন সময় শুনি না যে অমুকের নামে রিট করা হইলো, অমুক অফিসের নামে রিট করা হইলো, অমুক উকিল করেছেন, রাইট। এরপরে কি বলবো এটাকে হিউম্যান রাইটস থেকে একটা রিট জারি করা হয়েছে যে অমুক জন তার কাজটা ঠিকমতো করে নাই, কেন এটা এমন হইলো, কনস্টিটিউশনে এটা বলা আছে, তাহলে সে এটা কেমনে করলো, ঠিক আছে। সো এগুলা দিজ আর অল স্পেশাল কেসেস, এবং মানে কনস্টিটিউশনাল এবং স্পেশাল জুরিসডিকশন হচ্ছে গিয়ে এগুলা। আই নো ইট ইজ মানে একটু নামগুলো কেমন জানি, বাট হ্যাভ অ্যান আইডিয়া যে কী আছে। আর এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, দিজ আর বেসিকলি দ্য কোর্টস অথবা টাইপস অফ কোর্টস, মানে ডিপার্টমেন্টস, কোন কেসটা আসলে কোথায় যাবে, ঠিক আছে। যেমন লেবার কোর্ট আছে, দেন উই হ্যাভ মানি লোন কোর্টস, অর্থ ঋণ আদালত, নাম শুনছো? টিভিতে শোনার কথা, অর্থ ঋণের মামলা হয়েছে, অর্থ ঋণ আদালতে এটা মামলাটা গেছে। এরপরে উই হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, উই হ্যাভ উইমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন প্রিভেনশন ট্রাইব্যুনালস, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল আছে আমাদের, এরপরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। সো কোন কেসটা কোথায় যাবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন লেবার কোর্টে কোনগুলো যায়, সেটা হচ্ছে কি এমপ্লয়ার আর এমপ্লয়ি তাদের মধ্যে যে ডিসপিউট, যেমন আমরা এই যে প্রথমেই এই যে সিভিল এই যে এমপ্লয়মেন্ট ডিসপিউটস যেটা, এটা কোথায় যাবে? লেবার কোর্টে যাবে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে চাকরি করতেছি, আমার সাথে যদি আমার এমপ্লয়ারের কোনো ঝামেলা হয়, আল্লাহ মাফ করো যাতে না হয়, যদি হয় আমি কোথায় যাব? বাট সিস্টেমটা হচ্ছে আগে আমি তার সাথে ডিসপিউটটা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। আই উইল ডেফিনেটলি ট্রাই যে তার সাথে আমার যাতে ডিসপিউটটা ঠিক হয়, বাট ইফ ইট রিয়েলি ডাজন্ট ওয়ার্ক, দেন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি লেবার কোর্টে যাব, বিকজ আমি কিন্তু আই এম আ লেবার হিয়ার,
right? So it is a very important one. So এমপ্লয়ি আর এমপ্লয়ার্সদের মধ্যে যেই ডিসপিউটগুলো হবে, যত ধরনের কেসেস আছে, ইউ উইল সেন্ড ইট টু দ্য লেবার কোর্ট। দেন অর্থ ঋণ আদালত অর মানি লোন কোর্টস যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে ওই যে অনেক সময় আমাদের ইয়া হয়, ওই যে ব্যাংককে টাকা দিতে পারতেছে না, ব্যাংক আবার মামলা করে না, এটা সবচেয়ে বেশি হয়। ব্যাংকের কাজই একটা, মামলা করে দেন, এমনি টাকা কোনো না কোনোভাবে তো আসবেই। সো হাই, ওয়ালাইকুম সালাম। শেষ করি, ক্লাস শেষ করি, আমার অফিসে যা, আমি আসতেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে যখনই এরকম ডিসপিউট হয়, লোন অ্যান্ড এভরিথিং সব মিলায় যখন এই প্রবলেমসগুলো হয়, তখন আমরা এটা অর্থ ঋণ আদালতে যাই, স্পেশালি ফাইন্যান্সিয়াল যেই যত ম্যাটার্সগুলো আছে, ঠিক আছে, ওগুলোর জন্য আমরা অর্থ ঋণ আদালতে যাব। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, এখানে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছে না, তাদের সাথে কোনো ডিসপিউট অথবা তাদের কোনো ডিসপিউট, ঠিক আছে, যদি থাকে, এগুলো আমরা সব অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসে নিয়ে যাব। উইমেন অ্যান্ড চিলড্রেন প্রিভেনশন ট্রাইব্যুনাল, এটাতে হচ্ছে গিয়ে মা ও শিশু মানে যে ইয়াটা আছে, এটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল একটা কোর্ট। এখানে হচ্ছে গিয়ে যত সে কোনো ভায়োলেন্স হয়েছে, কোনো ধরনের কোনো অ্যাবিউজ হয়েছে বা সামথিং, চিলড্রেন যেখানে ইনভলভ আছে, এগুলো সব আমরা উইমেন অ্যান্ড চিলড্রেন ট্রাইব্যুনালে আমরা নিয়ে চলে যাব। ইনকাম ট্যাক্স অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল, ওকে, ইনকাম ট্যাক্স, একটা কথা বলে দিই, যখন চাকরি করবা, যেদিন থেকে চাকরি শুরু করবা, সবার আগে একটা মানে ইটিনে, মানে আমার আসলে এই চ্যাপ্টারটাতে এটা অ্যাড করা উচিত ছিল, ইটিন, মানে তোমার টিন নাম্বার থাকতে হয়, সবার একটা টিন নাম্বার হয়, আমারও আছে, তোমাদেরও হবে, টিন নাম্বার তোমার থাকতে হবে, তাহলে তুমি চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, সব করতে পারবা, বিকজ তুমি যখনই কোনো কিছু রেজিস্ট্রেশন করতে যাবে, তোমার এই নাম্বারটা তোমার চাবেই। সো ইউ উইল হ্যাভ টু গিভ ইট দ্যাট, মানে গিভ দেম দ্যাট নাম্বার। সো যখন যেদিন থেকে চাকরি শুরু করবা, মেক শিওর করবা যে তুমি প্রতি বছর তোমার ইনকাম ট্যাক্সটা দিচ্ছ। যদি না দাও, বেশি কিছু হবে না, তোমার বয়স যখন 60 আপ হয়ে যাবে, তখন হঠাৎ একদিন তোমাকে এসে বলবে, আসো বসো, ঘটনা বলো, কী করছো, সারা জীবন ট্যাক্স দাও নাই কেন, ট্যাক্স দিলে কম দিছো কেন। সবসময় মাথায় রাখবা, ছেলেদের জন্য 3 লক্ষ টাকা যদি তোমার বছরে ইনকাম হয়, মিনিমাম 3 লক্ষ টাকা পর্যন্ত তোমার গ্রেস আছে, 3 লক্ষ টাকা পর্যন্ত তোমার কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি তুমি 3 লক্ষ টাকার উপরে বছরে ইনকাম করো, তোমার অবশ্যই ট্যাক্স দিতে হবে। কিন্তু সরি ম্যাম, অবশ্যই জানতে পারবে, তোমার ব্যাংক স্টেটমেন্ট নেই, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দ্যাট। এরপরে তোমার স্যালারি অ্যাকাউন্ট যেটা হবে, স্যালারি অ্যাকাউন্টে তুমি 3 নাম্বার ছাড়া তুমি অ্যাকাউন্ট ওপেনই করতে পারবে না, তোমার 3 নাম্বার লাগবেই, হ্যাভ টু হ্যাভ দ্যাট। আচ্ছা, সো ছেলেদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত গ্রেস, এরপরে ইউ উইল হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস। এখানে অনেক ভাগ আছে, সেটাতে আমরা না যাই। আর মেয়েদের জন্য, আপনাদের জন্য আরও 50,000 টাকা গ্রেস আছে, 3.5 লক্ষ টাকা, আপনারা বছরে 3.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে সারা বছরে, ওই পর্যন্ত আপনাদের ট্যাক্স দিতে হবে না, বাট এর উপরে যদি করেন তাহলে আপনাদের ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা গেম বলি, ট্যাক্স দিতে হবে না, আচ্ছা আমি তো কম কামাই, তাহলে আমার ভেজাল নেই, আমার কিছু করতে হবে না। রিমেম্বার, 3 লাখ হোক আর 3.5 লাখ হোক, জিরো ট্যাক্স, ফোনটা সাইলেন্ট করুন প্লিজ, জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে প্রতি বছর। সে কথার কথা, তোমার বছরে ইনকাম 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা হয় নাই, বা 2,99,999 টাকা, ঠিক আছে, তোমার এখনও ট্যাক্স হয় না, তবুও তোমার জিরো ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এভরি ইয়ার, রিমেম্বার দ্যাট। ম্যাডাম সাইলেন্ট করেন বা ফোনটা বন্ধ করে দেন, সাইলেন্ট করেন। আচ্ছা, অ্যান্ড যেটা বলছিলাম যে, কারণ ট্যাক্সের মামলা বিশাল মামলা, ওই হঠাৎ একদিন এসে ধরবে, হয় টাকা দেন আর নাহলে ভিতরে যান। ট্রু, দিস ইজ হাউ ইট ওয়ার্কস।
সো মেক শিওর ইউ পে ইউর ট্যাক্সেস। সো এইসব মানে ট্যাক্স যারা পে করে না বা ট্যাক্সের যত ইস্যুস থাকে, এটা একটা আলাদা একটা ট্রাইব্যুনাল আছে, সেটা হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল। ওকে, আচ্ছা, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বেসিক্যালি আমাদের ওই ল্যান্ড নিয়ে মানে জমি জমা নিয়ে যত ডিসপিউট থাকে, প্রবলেমস থাকে, সেটা একটা আলাদা একটা ট্রাইব্যুনালে যায়, উইচ আর বেসিক্যালি ল্যান্ড ট্রাইব্যুনাল। ওকে, সব ল্যান্ডের ইয়াতে চলে যায় এটা। আচ্ছা, এটা হচ্ছে কি টাইপস অফ কী বলে সরি আমাদের যে কোর্টসগুলো আছে বা যে ট্রাইব্যুনালসগুলো আছে সেটা আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম। এখন আমাদের তো অনেকগুলো কোর্ট আছে, আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, আমাদের জাজ কোর্ট আছে, আমাদের হাই কোর্ট আছে, আমাদের সুপ্রিম কোর্ট আছে, রাইট? প্রতিটা কোর্টেই এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা আছে, ঠিক আমাদের যেমন ভাগ করা আছে সিএসসি, ট্রিপল-ই, টেক্সটাইল, বিবিএ, হ্যান ত্যান যা যা আছে সবগুলা কিন্তু আমাদের ভাগ করা আছে, ঠিক ওভাবে করে এগুলো ভাগ করা আছে। এক একটা আলাদা আলাদা ট্রাইব্যুনাল আলাদা আলাদা কোর্টে চলে যাবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, এবার আসি একটা ইম্পর্টেন্ট জিনিসে। টোটাল আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট জবস কয়টা আছে আমরা কি জানি? এনি আইডিয়া? কখনো চিন্তা করছো আসলে কয়টা আছে? আমাদের মধ্যে কারো প্ল্যান আছে আমরা গভর্নমেন্ট জব খুঁজবো বা গভর্নমেন্ট জব করব? ওকে, 3 জন। ওকে, গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করে কেমনে আমরা জানি? কেমনে করে? অনলাইনে। কেমনে? কাদের ওয়েবসাইটে? হ্যাঁ, আচ্ছা, না ওভাবে না, কে জানিয়ে দিচ্ছে? ওকে, গুড, পারফেক্ট, ও জানে, আপনারটা হয় নাই, আপনার ভুল হয়েছে। আচ্ছা, ঠিক করে দিচ্ছি ওগুলা। ফার্স্ট থিং ফার্স্ট, অ্যাকর্ডিং টু 2024-এর ডেটা, ওকে সরি আমার কাছে লেটেস্ট ডেটাটা নাই, আমার কাছে 24-এর ডেটাটা আছে। সো অ্যাকর্ডিং টু দ্য 2024 ডেটা, দেয়ার আর 19 লাখ 151টা পোস্ট, গভর্নমেন্ট পোস্ট বাংলাদেশে আছে, যেটার মধ্যে ফিল্ড আউট হয়েছে, মানে কেউ না কেউ ওই পজিশনটা হোল্ড করে আছে বা স্যালারি ড্র করছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 15,30,000, 15,30,000 অ্যাপ্রক্সিমেটলি। অ্যান্ড ভেকেন্ট আছে এখনও মানে প্রায় অলমোস্ট 4 লাখের 4 লাখের কাছাকাছি এতগুলো পোস্ট এখনও ভেকেন্ট আছে, রাইট? তার মানে কি সুযোগ আছে, ঠিক না? সুযোগ এখনো, হ্যাঁ, পাস করতে পারে না কি পারে আমি জানি না, বাট এখনো খালি আছে। আমরা চাইলে সুযোগ মানে মানে আমরা ট্রাই করতে পারি, ট্রাই করার এখনো জায়গা আছে, রাইট? সো এই ডেটাটা কিন্তু আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা হয়তো অনেকেই অ্যাপ্লাইও করি না, চিন্তাও করি না যে গভর্নমেন্ট জব করব, রাইট? সো এই নাম্বারসগুলো আমাদের জানা দরকার, সো দ্যাট উই ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে আমরা কোথায় কী করতে পারি। অনেকেই বলে জবস নাই, বাট জবস তো আছে, আমরা অ্যাভেল করছি না কি না সেটার উপর ডিপেন্ড করবে। গভর্নমেন্ট জবের কিন্তু একটা র্যাঙ্কিং হয়, ওকে? সো এই যে 1 থেকে 20 পর্যন্ত একটা র্যাঙ্কিং হয়, কে কোন পজিশনে যাবে বা কার স্যালারি, যে বলে না যে গ্রেড হিসাব করে বেতন হয়। আচ্ছা, কারা মানে কে কোন গ্রেডে পড়েছে এটাও তো আমাদের জানতে হবে, ঠিক না? আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের টপ 5টা টায়ার, টপ 5টা গ্রেড, ওকে? অ্যান্ড এখানে বেসিক্যালি আমাদের সেক্রেটারি, চিফ সেক্রেটারি হচ্ছে কি গ্রেড 1 লেভেলে পড়ছে, গ্রেড 2-তে অ্যাডিশনাল সেক্রেটারি গ্রেডে পড়ছে, জয়েন্ট সেক্রেটারি আমাদের গ্রেড 3-তে পড়ে গেছে, গ্রেড 4-এ আমাদের যেমন ডেপুটি সেক্রেটারি, প্রফেসর, এরপরে অ্যাডিশনাল ডিআইজি, এই র্যাঙ্কগুলো আমাদের গ্রেড 4-এ পড়ে গেছে। গ্রেড 5-এ আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি ডিরেক্টর, পুলিশ সুপারিনটেন্ডেন্ট এরা পড়ে গেছে, রাইট? গ্রেড 6 থেকে 10 হচ্ছে কি আবার আরেকটা স্পেসিফিক গ্রেড, ওখানে যেমন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোটোকল অফিসার, ক্যামেরাম্যান, প্রডিউসার, মানে এই যে গ্রেডগুলা, মানে দেয়ার ইজ আ হিউজ লিস্ট, টিচিং অফিসার, এএসপি, লেকচারার,
সো তারা কিন্তু একটা সার্টেন গ্রেডে সবাই পড়ে গেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পার্সোনাল অফিসার, কি বলবো আর, মানে সিনিয়র স্টাফ নার্স, ঠিক আছে, এনারা কিন্তু গ্রেড 10-এর, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে 10টা গ্রেড। এছাড়া আরও 10টা গ্রেড আছে। এটা হচ্ছে গিয়ে 11 থেকে 15 আমরা বলি হচ্ছে গিয়ে মিড লেভেল। ওকে, মিড লেভেলে যেমন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, যেমন গ্রেড 13-এ আমাদের মসজিদের যে ইমাম সাহেবরা আছেন তারা হচ্ছে গ্রেড 13-এ পড়ে গেছেন। কম্পিউটার অপারেটররাও ওখানে ওই গ্রেডেই আছেন। 14-এ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইন্সপেক্টর এনারা পড়েছেন। গ্রেড 15 হচ্ছে ড্রাইভার সাহেব যারা আছেন তারা গ্রেড 15-এ পড়ে গেছেন, রাইট। এরপরে আমাদের 16 থেকে 20 যেটা, এটা হচ্ছে কি বেসিক্যালি সাপোর্ট স্টাফ বলি আমরা। ওকে, প্রথম দুইটাই হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে ডেফিনেটলি টপ টিয়ার, অ্যান্ড দেন উই হ্যাভ লাইক দ্য ক্যাডার্স অ্যান্ড ইন দ্য ইকুইভ্যালেন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের মিড লেভেলেরটা আসার পরেই হচ্ছে আমাদের সাপোর্ট স্টাফ, যারা সাপোর্টিং স্টাফ হিসাবে কাজ করে, যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট, সাথে আবার কম্পিউটার অপারেটর হালকা একটু পারে, বা যে কোনো মেশিন অপারেটর, বা আমাদের কি বলে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, একটা জিনিস আমার একটু অ্যালার্জি আছে, যেমন মুয়াজ্জিন সাহেবদেরকে গ্রেড 19 বানায় দিয়েছে। তো এটা আমার একটু অ্যালার্জি আছে, আমার মনে হয় ওনাদেরকে আর একটু ভালো ইয়াতে রাখা যেত, ঠিক আছে। কেন এটা এমন জানি না, বাট আই হোপ সামডে ইট উইল চেঞ্জ। গ্রেড 20-তে যেমন আমাদের অফিস অ্যাসিস্ট্যান্টরা আছে, ক্যামেরা অ্যাসিস্ট্যান্টরা আছে, কি বলে থাকে না, সিকিউরিটি গার্ড, ক্লিনার যারা আছেন তারা গ্রেড 20-তে পড়ে গেছেন। সো এই যে 20টা ধাপ, এই 20টা ধাপ কিন্তু ইউ মাস্ট নো, ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে তুমি আসলে কোনটার জন্য ইউ আর ফিট, তুমি কোন গ্রেডে চাকরি করবা, তুমি কি হইতে চাও, তুমি এখান থেকে নিয়ে হয়তোবা সামডে ইনশাল্লাহ এইখানে যেতে চাও, রাইট। এইম তো করতে হবে। সো মানে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া কোনটা কোন গ্রেড, কোনটা কোন ইয়াতে পড়ে, এবং অফকোর্স নিজেরা একটু রিসার্চ করো কোন গ্রেডের স্যালারি কেমন, ফাইন্ড দ্যাট আউট। এখন শুনছি স্যালারি খুব ভালো সরকারিগুলোতে। সো হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, সো it's going good, it's going to be good, to be honest. So look it up. Last thing for today is এই যে গভর্নমেন্ট জবগুলো আছে, এত জব খালি আছে, প্রায় 3,70,000-এর মতো এখনো খালি আছে, ঠিক আছে। এগুলোতে অ্যাপ্লাই করবা কেমনে? অ্যাপ্লাই করতে জানতে হবে। ডেফিনেটলি প্রতিটা গভর্নমেন্ট জব বা প্রতিটা গভর্নমেন্ট সেক্টর বা ডিপার্টমেন্ট আমরা যেটাই বলি না কেন, সেটার কিন্তু একটা আলাদা করে নিজেদের ওয়েবসাইট আছে, আলাদা করে ওখানকার ইনফরমেশন আছে। ডেফিনেটলি ওদের ওয়েবসাইটে অনেক কিছু করা যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যে কোনো গভর্নমেন্ট যেটাই হোক না কেন, সেটার একটা স্পেসিফিক ওয়ে আছে টু অ্যাপ্লাই। তুমি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ট্রাই করছো, কেউ পরীক্ষা দিছো এখানে? গভর্নমেন্ট কোনো ইউনিভার্সিটি কলেজে পরীক্ষা দিছো? ওইটা কিন্তু একটা আলাদা পোর্টাল আছে, একটা আলাদা ওয়ে আছে টু অ্যাপ্লাই ফর ইট। এবং জবসের ক্ষেত্রেও ভেরি সিমিলার। প্রতিটা গভর্নমেন্ট জবের জন্য ফার্স্ট ইউল হ্যাভ টু ফাইন্ড দ্য সার্কুলার। বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একটা ওয়েবসাইট আছে, ওখানে যেমন বিসিএসের জন্য হচ্ছে গিয়ে আবার একটা আলাদা ট্যাব দেওয়া আছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের ওয়েবসাইট আছে, ওখানেই তুমি সার্চ করতে পারবা যে কী কী পোস্টের জন্য নিবে বা পরীক্ষা কবে, অল দ্য ডিটেলস উইল বি গিভেন দেয়ার। কোন কোন মিনিস্ট্রি আছে, কোন কোন মিনিস্ট্রিতে বা কোন কোন এজেন্সিতে আছে খালি আছে, এগুলো তাদের ওয়েবসাইটে তুমি পেয়ে যাবা। টেলিটক, কে জানি একটু আগে বলছে, টেলিটক এটা একটা মেইন জিনিস, কারণ যত ধরনের গভর্নমেন্ট যা আছে সব কিছু তোমার এই টেলিটকের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। সো ইউ মাইট হ্যাভ টু গেট আ টেলিটক সিম ফর দ্যাট। সো ওখানে টেলিটকের ওয়েবসাইটেও সব জব লিস্টিং থাকে, গভর্নমেন্ট যত জব লিস্টিং আছে সবগুলোতে আছে। এবং দেন দেয়ার আর সার্টেন পোর্টালস তো আছেই, যার যে বললাম ডিপার্টমেন্টাল পোর্টালস তো আছেই। সো ওখানেও তুমি পাবা, জব সার্কুলার পাবা। সো ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট যে কোন জবটা তোমার জন্য ফিট করে। দেন ইউ হ্যাভ টু চেক ইউর এলিজিবিলিটি, কারণ ওই জব ডেসক্রিপশনের সাথেই
লেখা থাকে যে তোমার কতটুকু শিক্ষিত হতে হবে, যেমন তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু লাগবে, তোমার এইজ লিমিট কতটা আছে। যেমন ইউজুয়ালি সরকারি চাকরির জন্য হচ্ছে গিয়ে 30 পর্যন্ত ইউ ক্যান অ্যাপ্লাই। এক্সটেন্ড করছে কি না, মানে সরি 31 না 32 ছিল, যে ওই কোটা সিস্টেমে 32 ছিল আমি যেটা জানতাম, বাট ওইটা আবার সবার জন্য এক্সটেন্ড করছে কিনা আই এম নট শিওর, বাট মোস্ট লাইকলি 30 পর্যন্ত ইউ ক্যান অ্যাপ্লাই। সো মানে সব কিছু ইনফরমেশন তুমি ওখানে পেয়ে যাবা। সো ইউ লুক আপ ফর ইউর মানে এলিজিবিলিটি অ্যান্ড ইউ চেক দ্য ক্রাইটেরিয়াস অ্যান্ড লুক আপ ফর ইউর এলিজিবিলিটি। তুমি যেটা যদি ফিট করো দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট। একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি ফিট না করো তোমাকে ওরা অ্যাডমিট কার্ডও দেবে না, তুমি পে করবো হুদাই। There is no point. So you have to check that first. Then you basically go to the Teletalk website. ওখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবা, and then you will apply online. ওই অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যেমন ফর এক্সাম্পল BCS এর যারা দিতে চায় তাদের জন্য একটা আলাদা ফর্ম আছে, ফর্ম 1 is for BCS. BCS পরীক্ষা দিতে গেলে তোমার ওই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে এবং যাবতীয় যত ডকুমেন্টস আছে সবগুলো ওখানে আপলোড করতে হবে। শুধু BCS এর কথা বলছি, যে কোনো জবের ক্ষেত্রে তোমার সার্টেন যে জব ওখানে স্পেসিফিক দেওয়া থাকবে ওই ফর্ম ফিল আপ করতে হবে, তোমার যাবতীয় যত ডকুমেন্টস আছে সব আপলোড করতে হবে, অ্যান্ড দেন আফটার ইউ ডু দ্যাট তুমি একটা ইউজার আইডি পাবা। ইউজার আইডিটা যখন পাবা এরপরে তোমার অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। সেটার জন্য ইউ হ্যাভ টু ফাইন্ড এ SMS, জবের একটা কোড থাকবে, ওই কোডটা দিয়ে তুমি 16222 নাম্বারে তুমি SMS করবা, ইউজার আইডি দিয়ে, মানে তোমার জব কোড, ইউজার আইডি অ্যান্ড 16222। এরপরে ওরা তোমাকে খুব সম্ভবত অ্যামাউন্টটা পাঠাবে এবং তোমার যে পিন নাম্বারটা 8 ডিজিট পিন সেটা দিবে, অ্যান্ড আরেকটা SMS আসবে যে তোমার জব কোড অ্যান্ড এভরিথিং, তখন তোমাকে আবার লিখতে হবে ইয়াস, লিখে পাঠালে মানে অ্যাগ্রি করলে তখন তোমাকে তোমার সব পাসওয়ার্ড অ্যান্ড এভরিথিং, ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিবে, অ্যান্ড এই যে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই। আফটার দ্যাট ইউ উইল হ্যাভ টু গো টু দ্য ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তুমি তোমার ওয়েবসাইটেই তুমি তোমার ইয়াটা পেয়ে যাবা, অ্যাডমিট কার্ড পেয়ে যাবা। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট প্রিন্টেড ভার্সন উইথ ইউ, প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে এবং ইউ প্রিপেয়ার ফর ইট, অ্যান্ড দেন ওয়ান্স ইট ইজ ডান দেন তোমার ফলো আপ করতে হবে। ফলো আপ কীভাবে করবা, যদি তোমার জব হয় মোস্ট লাইকলি তোমাকে SMS করা হবে আবার, এবং হয়তো বা তোমাকে কলও দেওয়া হতে পারে। এরপরে তোমাকে আবার মানে জব হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ভাইবা হবে, আগে রিটেন হবে, এরপরে ভাইবা হবে এবং মানে পজিশন ওয়াইজ, ঠিক আছে। এরপরে যদি হয়ে যায় এরপরে তোমার ভেরিফিকেশন প্রসেসে চলে যাবে, তোমার যত ডকুমেন্টেশন আছে সবগুলো ডকুমেন্টেশন ভেরিফাই করা হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে, মানে সব কিছু চেক করার পরে তোমাকে ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সো ইটস এ লং প্রসেস, একটা লম্বা প্রসেস আছে, বাট দিস ইজ বেসিকলি দ্য প্রসেস। আমরা এটা অনেকেই কিন্তু জানতাম না। যেমন যত গভর্নমেন্ট জব আছে সব তুমি এই টেলিটক ওয়েবসাইটেই পাবা, রাইট? সো ইফ ইউ হ্যাভ আ প্ল্যান যে আই ওয়ান্ট টু ডু দ্যাট, ওকে, গো ফ্রম দেয়ার অ্যান্ড দেন ডু, ওকে। সো দিস ইজ হোয়াট ইজ দি সিটিজেন্স চার্টার। জেনারেল যে আমাদের সিটিজেনদের যে কিছু নলেজ থাকা দরকার সেটা তোমাদেরকে এই চ্যাপ্টারে দেওয়া হলো, অ্যান্ড দেন বাকিটা আমরা পরবর্তী চ্যাপ্টারসগুলোতে যাব, ওকে। সো দ্যাটস সেট উইথ চ্যাপ্টার 5 টুডে, ওকে। ভিডিওটা